আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। ট্যাক্সেশন ইন বাংলাদেশ এর বেতন খাতে আয় এই বিষয়ের আজকে আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস এবং শেষ ক্লাস। আজকে আমরা একজন সরকারি কর্মকর্তার কিভাবে বেতন খাতে আয় নির্ণয় করা হয়, অর্থাৎ বেতন খাতে আয়ের ক্ষেত্রে মোট আয় নির্ণয় করা হয়, ওই বিষয়টা শিখব। এরপরে আমরা এখান থেকে কর দায় বের করার চেষ্টা করব। প্রথমে আমি তোমাদের কাছে অনুরোধ করব, গত 2-3টা ক্লাসে তোমাদেরকে বলছি, আজকেও লাস্ট বারের মতো বলতেছি, আমরা এখানে যা কিছুই করি না কেন সবকিছুই কিন্তু 1984 সালের আয়কর অধ্যাদেশ এবং আমাদের প্রতি বছর বছর কিছু অর্থ আইন আছে যেগুলো সংশোধিত হয়, ও অর্থ আইনের উপরে ভিত্তি করে যে নির্দেশনাগুলো আছে ওগুলোর উপরে ভিত্তি করে আমাদের এখানে সব অঙ্ক সমাধান করতে হবে। যেমন আমাকে গত ক্লাসে কয়েকজন স্টুডেন্ট প্রশ্ন করেছো, স্যার এখানে এত টাকা 36,000 টাকা, নিচে লিখছেন উপরে 12,000 টাকা ছিল, তাহলে আউটার কলামে আপনি কোনো টাকা লিখেন নাই কেন? এটা তোমাদেরকে আগে বলেছিলাম। যেমন 12,000 টাকা আমি পাইছি, কিন্তু 36,000 টাকা পর্যন্ত আমার অকরদার্য, মানে এত টাকা পর্যন্ত আমাকে কর দিতে হবে না, এটার সীমা। এর উপরে থাকলে আমি কর দেব। তাহলে এই জিনিসটা আমাদেরকে মুখস্থ করতে হবে, মুখস্থ রাখতে হবে। যেমন ওটা যেমন মনে হয় চিকিৎসা ভাতা না কিসের ক্ষেত্রে ছিল, যেমন চিকিৎসা ভাতার ক্ষেত্রে নিয়মটা ছিল মূল বেতনের 10% অথবা বার্ষিক 1,20,000 টাকার মধ্যে যেটি ছোট, এটা অকরদার্য। মানে এর উপরে যদি কোনো টাকা আমরা ভাতা হিসেবে পাই তাহলে ওটার উপরে কর দেব, নাহলে এখানে কোনো কর দিব না। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে না? এটা একটু মুখস্থ রাখবো, কারণ এগুলা যদি আমরা মুখস্থ না রাখি তাহলে কিন্তু আমরা যতই অঙ্ক করি না কেন আমাদের ভুল হবে। সেই জন্য এই যে এখানে আইনের যে কথাগুলো আছে, আইনের যে ধারাগুলো আছে, অথবা অর্থ আইনে যে বিষয়গুলো আমাদের সংশোধন হচ্ছে, ওইগুলা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে। চলো আজকে আমরা অঙ্কটা সমাধান করব। যে প্রশ্নটা আজকে সমাধান করব, আগে বলছি এটা হচ্ছে একটা সরকারি কর্মকর্তার অঙ্ক। আমি প্রশ্নটা পড়তেছি, তোমরা প্রশ্নটা স্ক্রিনে দেখো। জনাব আলমগীর কবির একজন সরকারি চাকরিজীবী। 2021-22 আয় বর্ষে তার আয় সমূহ ছিল নিম্নরূপ। তাহলে আমাদের এখানে আয় বর্ষটা হচ্ছে 2021-22। এখানে মূল বেতন আছে, যাতায়াত ভাতা আছে, প্রভিডেন্ট ফান্ড সুদ আছে 13% আরে 20,000 টাকা, বিধিবদ্ধ ভবিষ্যৎ তহবিলে দান আছে মূল বেতনের 10%, চিকিৎসা ভাতা আছে মাসিক 700 টাকা যেখানে প্রকৃত খরচ 800 টাকা, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 55%, মহার্ঘ ভাতা বলছে মূল বেতনের 20%। এটা ছিল আমাদের আয়গুলা। সংশ্লিষ্ট বছরে কিছু খরচ দেওয়া আছে, যেখানে মানসিক হাসপাতালে দান 40,000 টাকা, জাকাত তহবিলে দান আছে 30,000 টাকা, সংসার খরচ আছে 80,000 টাকা, জীবন বীমা প্রিমিয়াম 15,000 টাকা যেটার বীমা মূল্য ছিল 2 লক্ষ টাকা, সঞ্চয়পত্র ক্রয় 1 লক্ষ টাকা, সন্তানের শিক্ষা খরচ 50,000 টাকা, কোম্পানির শেয়ার ক্রয় করছে 50,000 টাকা যেটা প্রাথমিক শেয়ার। আমাদেরকে বলছে 2022 এবং 23 কর বর্ষে জনাব আলমগীরের মোট আয়, বিনিয়োগ ভাতা এবং কর দায়টা নির্ণয় করার জন্য। তো আমি তোমাদেরকে প্রথমে বলে রাখি, যখন আমরা কোন সরকারি কর্মকর্তার অঙ্ক করতে যাব, যদি কোন সরকারি কর্মকর্তার অঙ্ক করতে বলে আমাদেরকে, সেক্ষেত্রে 3টা জিনিস, একটা হচ্ছে মূল বেতন, তারপরে উৎসব ভাতা, আর একটা হচ্ছে বোনাস। এই 3টা ছাড়া, মূল বেতন, উৎসব ভাতা এবং বোনাস, এই 3টা ছাড়া বাকি যত ধরনের ভাতা সে পাবে সবগুলাই 100% অকরদার্য। এখানে আইনে কি বলা আছে কি বলা নাই সেটা আমাদের বিবেচনা করার দরকার নাই। অর্থাৎ মূল বেতন, উৎসব ভাতা এবং বোনাস, এই 3টার উপরে শুধুমাত্র একজন সরকারি কর্মকর্তা কর দিবে, আর অন্য যত ধরনের সে আয় পায় না কেন বা ভাতা পাক না কেন সেটা সম্পূর্ণ অকরদার্য, ওটার উপরে তাকে কোনো কর দিতে হবে না। মনে থাকবে।
চলো কিভাবে এটা করি একটু আমরা দেখি। প্রথমে আগের মতোই আমরা কলামটা করে ফেলবো আমরা। তো করদাতা আগের মতো আমরা এখানে লিখবো করদাতা জনাব, কে বলছে এটা? জনাব আলমগীর কবির। এরপরে আয় বর্ষ হচ্ছে 2021-22, আর কর বর্ষ সবসময় আমরা বলছি 1 বছরের পর হবে, তাহলে 2022-2023। এখানে লিখবা মোট আয় নির্ণয়। এখানে আয়ের খাত ও বিবরণ, টাকা। ওকে, তো এখানে আমরা লিখবো বেতন খাতে আয় ধারা 21। ওকে, এখন শুরু করি আমরা। এখানে যেমন প্রথমে আছে মূল বেতন, তাহলে এখানে বলছে মূল বেতন হচ্ছে 20,000 টাকা করে, তাহলে 20,000 গুণ 12, তাহলে গুণ করলে হচ্ছে 20,000 গুণ 12, তাহলে 2,40,000 টাকা। এরপরে আছে মহার্ঘ ভাতা 2 নাম্বার, মহার্ঘ ভাতা বলছে মূল বেতনের 20%, তাহলে মূল বেতনের 20% 2,40,000 ইন্টু 20%, তাহলে 48,000 টাকা। আমি আগে বলছি মূল বেতন, উৎসব ভাতা এবং বোনাস, এই তিনটা ছাড়া সরকারি কর্মকর্তার অন্য যত ধরনের ভাতা পাক না কেন, বেতন খাতের কথা বলতেছি, সবগুলাই অকর্তব্য, তাহলে মাইনাস অকর্তব্য সম্পূর্ণ। দেখো এখানে আইনের কোনো কথাবার্তা নাই। 3 নাম্বার হচ্ছে বাড়ি ভাড়া ভাতা। মূল বেতনের 55% বলছে, তাহলে 2,40,000 ইন্টু 55%, তাহলে 1,32,000 টাকা, মাইনাস অকর্তব্য সম্পূর্ণ। দেখো এখানে কিন্তু আর আইনের কথাবার্তা লিখতে হয় নাই আমাদেরকে, এখানে কিন্তু আইনের কথাবার্তা নাই। কিন্তু আমরা গতদিন শিখছিলাম বাড়ি ভাড়ার ক্ষেত্রে অকর্তব্য নিয়মটা হচ্ছে মূল বেতনের 50% অথবা বার্ষিক 3 লক্ষ টাকার মধ্যে যেটি কম, কিন্তু এটি এই সরকারি কর্মকর্তার ক্ষেত্রে সেই জন্য এখানে যা পাইছে পুরোটাই অকর্তব্য, মানে এটার উপরে তাকে কোনো কর দিতে হবে না। এরপরে আছে 4 নম্বরে আছে চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতার ক্ষেত্রে আমাদের আইনের কথা ছিল এটা 700 করে গুণ 12, তাহলে 700 গুণ 12, তাহলে 8,400। এটার ক্ষেত্রে আইনের কোনো কথাবার্তা নাই, মাইনাস অকর্তব্য সম্পূর্ণ শেষ। এরপরে আছে যাতায়াত ভাতা। এটার ক্ষেত্রেও কিন্তু আইনের কথা ছিল, কিন্তু এটা সরকারি কর্মকর্তা হওয়ার কারণে সম্পূর্ণটা অকর্তব্য হবে। 2,500 গুণ 12, তাহলে 2,500 গুণ 12 30,000, মাইনাস অকর্তব্য সম্পূর্ণ। কোনো টাকা নাই। এরপরে লাস্ট ওয়ান আছে প্রভিডেন্ট ফান্ডের সুদ। এটা হচ্ছে 13% আরে 20,000, সেম কথা, মাইনাস অকর্তব্য সম্পূর্ণ। এখানে দেখো আমরা আইনের কোনো কথাবার্তা কিন্তু এখানে লিখি নাই, কারণ সরকারি কর্মকর্তার ক্ষেত্রে মূল বেতন, উৎসব ভাতা, বোনাস, এই তিনটা যদি থাকে শুধুমাত্র আউটার কলামে আসবে,
আর বাকি যত ধরনের ভাতা সে পাবে সবগুলা ভাতা এখানে অকর্তব্য হবে সম্পূর্ণ। এখন যোগ করে দাও, যোগ করলে 2,40,000 টাকা শেষ। এটা হচ্ছে বেতন খাতে করযোগ্য আয়, করযোগ্য আয়। সহজ না? তাহলে সরকারি কর্মকর্তার অঙ্ক দেওয়া থাকলে শুধু 3টা জিনিস মনে রাখবা, মূল বেতন, উৎসব ভাতা, বোনাস ছাড়া বাকি যত তথ্য থাকবে সবগুলা তথ্য অকর্তব্য সম্পূর্ণ। এখানে আইনের কোনো কথাবার্তা নাই, শেষ। এরপরে আসো আমরা এখন বিনিয়োগ ভাতাটা শিখবো, বিনিয়োগ ভাতাটা করব। বিনিয়োগ ভাতা নির্ণয়। তো বিনিয়োগ ভাতার ক্ষেত্রে বিবরণ টাকা। তো বিনিয়োগ ভাতার ক্ষেত্রে প্রথমে আসো, প্রথমে এখানে আমাদের যাকাত তহবিলে দান করছে। প্রথমে এখানে বলা আছে যাকাত তহবিলে দান। হাসপাতালের খরচটা এখানে আসবে না, 1 নম্বরে হাসপাতালের খরচ ছিল ওইটা আসবে না। এরপরে আসবে যাকাত তহবিলে দান। যাকাত তহবিলে দান, এই যাকাত তহবিলে দান এটা আছে 30,000 টাকা। এরপরে আছে যাকাত তহবিলে দান, এরপরে আছে তোমার সংসার খরচও আসবে না, জীবন বীমা প্রিমিয়ামটা আসবে। জীবন বীমা প্রিমিয়াম, জীবন বীমা প্রিমিয়ামের ক্ষেত্রে আইনের কথা আছে। এই জীবন বীমা প্রিমিয়াম এখানে দেওয়া আছে দেখো 15,000 টাকা। তাহলে এখানে লিখবো আমরা 15,000 টাকা। এখানে আইনের একটা কথা আছে, সর্বোচ্চ সীমা, সর্বোচ্চ সীমা বীমা মূল্যের 10%, বীমা মূল্যের 10%। তাহলে আমাদের এখানে বীমা মূল্য দেওয়া আছে, বীমা মূল্য দেওয়া আছে 2 লক্ষ, বীমা মূল্য দেওয়া আছে তোমার কত টাকা? বীমা মূল্য দেওয়া আছে 2 লক্ষ টাকা। তাহলে 2 লক্ষ টাকা 10% মানে 20,000 টাকা। আউটার কলামে লিখবো ছোটটি, ছোটটি। তাহলে 15,000 টাকা আউটার কলামে আমরা লিখবো, ঠিক আছে? 15,000 টাকা লিখবো। এরপরে দেওয়া আছে দেখো যে বীমা প্রিমিয়ামের পরে আছে আমাদের এখানে তোমার সংসার জীবন সঞ্চয়পত্র ক্রয়টা লিখবো। 3 নম্বর হচ্ছে সঞ্চয়পত্র ক্রয়, সঞ্চয়পত্র ক্রয়। এই সঞ্চয়পত্র ক্রয় দেওয়া আছে 1 লক্ষ টাকা, লিখলাম 1 লক্ষ টাকা। এরপরে দেওয়া আছে তোমার সন্তানের শিক্ষা খরচ আসবে না, শেয়ার ক্রয়টা আসবে, শেয়ার ক্রয়, শেয়ার ক্রয়। এই শেয়ার ক্রয় দেওয়া আছে 50,000 টাকা, লিখলাম 50,000 টাকা শেষ। এরপরে আর আমাদের এখানে আরেকটা আছে বিধিবদ্ধ তহবিলে দান, বিধিবদ্ধ ফান্ডে দান, ফান্ডে দান। এই বিধিবদ্ধ ফান্ডে দান দেওয়া আছে মূল বেতনের 10%। তাহলে মূল বেতন 2,40,000 ছিল, তাহলে 10% মানে 24,000 টাকা। এখন এগুলো সবগুলো যোগ করো, যোগ করলে 30,000 যোগ 15,000 যোগ 1 লক্ষ যোগ 50,000 যোগ 24,000, তাহলে 2,19,000, 50,000 আর একটু করি 30,000 যোগ 1 লক্ষ যোগ 15,000 না 50,000 যোগ 24,000। আচ্ছা, আরেকটা তথ্য বাদ পড়ছে, সেটা হচ্ছে মানসিক হাসপাতালে দান। এটা কিন্তু আসবে, মানসিক হাসপাতালে দান, হাসপাতালে দান এটা আসবে। এটা হচ্ছে তোমার 40,000 টাকা, 40,000। এটা বলে লিখি নাই, এটা একটু লিখতে হবে। তাহলে আবার 30,000 যোগ 15,000 যোগ 1 লক্ষ যোগ 50,000 যোগ 24,000 যোগ 40,000, তাহলে 2,59,000। এই 2,59,000 হচ্ছে এখানে প্রকৃত বিনিয়োগ, প্রকৃত বিনিয়োগ।
এখানে আমরা জানি আইনের দুইটা কথা বলা আছে। খ নাম্বার হচ্ছে মোট আয়ের 25%, মোট আয়ের 20%, সরি এটা আগে ছিল 25%, এখন হচ্ছে 20%। তাহলে মোট আয় ছিল 2,40,000 টাকার 20%, তাহলে 48,000 টাকা। আর গ নাম্বার হচ্ছে সর্বোচ্চ সীমা 1 কোটি টাকা, আগে ছিল 1,50,00,000, এখন হচ্ছে 1 কোটি টাকা। আর সুতরাং বিনিয়োগ ভাতা হবে ক, খ, গ এর মধ্যে যেটি ছোট। তাহলে তিনটার মধ্যে ছোট কত? 48,000 টাকা হচ্ছে এখানে বিনিয়োগ ভাতা। শেষ। তাহলে এই যে আমরা বিনিয়োগ ভাতাও নির্ণয় করলাম, এরপরে আমাদেরকে কর দায় নির্ণয় করতে বলছে। এখানে দেখো, এখানে ওর মোট আয় আসছে 2,40,000 টাকা, কিন্তু আমাদের কর প্রদানের ক্ষেত্রে বলা আছে 3 লক্ষ টাকার উপরে 0%। 3 লক্ষ টাকার উপরে কি 0%, কিন্তু তার আসছে 2,40,000 টাকা। সেজন্য এখানে আমরা লিখবো মোট আয় যেহেতু 3 লক্ষ টাকার কম, সেজন্য কর দায় সৃষ্টি হবে না, এটা আমরা লিখে দেব। অর্থাৎ কর দায় লেখার সময় ওই কথাটা লিখে দেব, এইভাবে লিখবো কর দায় যেহেতু নির্ণয় করা যাবে না, এখানে লিখবো মোট আয় 3 লক্ষ টাকার কম হওয়ায় কর দায় সৃষ্টি হবে না। শেষ। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের বিনিয়োগ ভাতা সরকারি কর্মকর্তার অঙ্ক। তাহলে আমাদের এখানে যে নিয়মের অঙ্কগুলো ছিল, এই নিয়মের অঙ্কগুলো আমরা আলোচনা করেছি। প্রথম ক্লাসে আমরা বেতন স্কেলটা আলোচনা করেছিলাম, এরপরের ক্লাসে আমরা বেতন খাতায়ের বেসিকটা আলোচনা করেছি, এরপরে আমরা একটা অঙ্ক করেছি বেসরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি প্রতিষ্ঠানের বা ব্যক্তির। আজকে আমরা একটা সরকারি কর্মকর্তার অঙ্ক করলাম, এর ভিতরে পরীক্ষা অঙ্ক আসবে। তো তোমাদের কাজ হচ্ছে তোমার ট্যাক্সেশনের যে বইগুলা তোমাদের কাছে আছে, এখান থেকে বিগত বছরে যে প্রশ্নগুলো আছে এগুলা সমাধান করবা, আর নিয়মগুলো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। আজকের মতো তাহলে এখানে শেষ। এর নেক্সট ক্লাসে আমরা এরপরে বেতন খাতে আয়ের পরের অধ্যায়, যেটা সিকিউরিটি সুদ খাতে আয়, ওটা নিয়ে আলোচনা করব। তাহলে সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।